তার যে সম্মান, সেই 15ই আগস্টের শোক দিবস, 7ই মার্চের ভাষণ, এগুলো তিনি বিলুপ্ত করলেন। এই আমেরিকাতে এসে বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে বললেন যে এই যে ঘটনাগুলো ঘটেছে হঠাৎ করে হয় না, এটা সেই মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়ে বললেন যে এগুলো মেটিকুলাসলি প্ল্যান অ্যান্ড মেটিকুলাসলি এক্সিকিউটেড। এখন প্রমাণ হচ্ছে আসল লিডার হলো ইউনূস নিজে। কারণ কোনো অপরাধ যখন হয়, বাংলাদেশে এখন যা ঘটছে একটা অপরাধ, দেশদ্রোহী কাজ হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, এটা বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি ডক্টর ইউনূস এবং ওই কয়েকজন ছাত্র নেতা যারা শিবিরের সদস্য। তারপরে উনি ক্ষমতায় এসে কি করলেন, ক্ষমতা নিয়ে কি করলেন? সমস্ত সন্ত্রাসীদেরকে ছেড়ে দিলেন, হিজবুতুল তাহরী সহ যেগুলো নিষিদ্ধ ছিল। শেখ হাসিনা একটা ক্রেডিট ছিল ভারতের কাছে, ওয়েস্টার্ন ইয়ের কাছে, যে সে বাংলাদেশে সন্ত্রাস দমন করেছিল। সেই হোলি আর্টিজানের ঘটনা থেকে শুরু করে তারপরে কি বলে 7 সিস্টারের যে সন্ত্রাসমূলক কার্যকলাপ, সেগুলো সে সাকসেসফুলি কমপ্লিট করেছিল, অ্যাটলিস্ট কন্ট্রোলে রেখেছিল। ইউনূস এসে সেই সমস্ত সন্ত্রাসীদেরকে ছেড়ে দিল এবং তাদের কথায় তিনি উঠছেন, তাদের কথায় তিনি বসছেন। কাজে এখান থেকে মানে অনেক লম্বা আলোচনা করা যায়। আমি যেটা সামারাইজ করে সংক্ষেপে বলতে চাচ্ছি, ইউনূস ইজ এ পাপেট অফ জামাত অ্যান্ড শিবির, এবং যে সমস্ত মুসলিম ইসলামিক ফান্ডামেন্টাল যে টেররিস্ট গ্রুপ আছে তাদের হাতে পাপেট। তা না হলে হিজবুল তাহরীর নেতাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, যেটা আমেরিকাতেও বা সহ বিভিন্ন দেশে সেটা বন্ধ। সেটাকে তিনি ছেড়ে দিলেন এবং ওই অর্বাচীন বালকরা যা বলে ইঙ্গিত দেওয়ার আগে তিনি সেটা ইমপ্লিমেন্ট করে, আবার বলার একদিন যদি 2 দিনের সময় দেয়, একদিন আগেই সে ইমপ্লিমেন্ট করে। কিন্তু ইদানিং উনি যে একজন হিপোক্রেট ডক্টর ইউনূস, শুধু অসত্যই মানে ডিসঅনেস্টি না, সে হিপোক্রেট। তার একটা লেটেস্ট এক্সাম্পল দিই, যে জাতির জনক বঙ্গবন্ধু তাকে বিভিন্নভাবে অসম্মান করা হয়েছে, তিনি সেটা সাপোর্ট করেছেন, অনেক সময় ইনিশিয়েটিভ নিয়েছেন, যেমন 15ই আগস্ট বাতিল করা, 7ই মার্চের ভাষণ ছুটি বন্ধ করা। কিন্তু এই কাজগুলো ছাড়াও তিনি বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের চেতনা, ওয়াশিংটনে ভয়েস অফ আমেরিকাতে এসে বলেছেন যে আমরা সেট বটন পুশ করে ইতিহাস সব ভুলে দিব, এবং তিনি তাই করছেন। 16ই ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান আগের মতো করে করে নাই, বঙ্গবন্ধুর নাম তার ভাষণে উচ্চারণ করে নাই। তো এইভাবে তিনি যেখানে বঙ্গবন্ধুকে অপমান করছেন, অসম্মান করছেন, তিনি হিপোক্রেট না হলে গতকালকে মনমোহন সিং এর মৃত্যুবার্ষিকীতে ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে পুষ্প পদক অর্পণ করে সম্মান দেখাতেন না। মনমোহন ভালো মানুষ, তাকে আমি অনেক সম্মান করি। বাংলাদেশে ইন্ডিয়ার ইতিহাসে কত প্রায় 15-20 জন প্রধানমন্ত্রী আছে, তাদের একজনকে উনি সম্মান দেখাচ্ছেন। আর তিনি যে কনস্টিটিউশনের ভিত্তিতে শপথ নিয়ে দেশের কি বলে গভর্নমেন্ট প্রধান হয়েছেন, যদিও এটা অসাংবিধানিক, বাংলাদেশের শাসনতন্ত্রের কোথাও লেখা নেই কি বল অন্তর্বর্তীকালীন সরকার। যাই হোক, এইটা দায়িত্ব নিয়ে যেখানে বঙ্গবন্ধুকে অপমান করছে, আর ভারতের একজন প্রধানমন্ত্রীকে উনি সম্মান দেখাতে গিয়েছেন এমবেসিতে, সেটা প্রোটোকল ভায়োলেট করে। উনি কেন করছেন? ব্যক্তিগত স্বার্থে। এখন চারদিকে যখন ওনার ক্ষমতা নড়বড় হয়ে যাচ্ছে, সমর্থন কমে যাচ্ছে, তখন ভারতকে সন্তুষ্ট করার জন্য তিনি এই পদক্ষেপটা নিচ্ছেন। এটা থেকে প্রমাণ হয় হি ইজ নট এন অনেস্ট পার্সন, হি ইজ এ গ্রিডি পার্সন, সে একজন করাপ্ট পার্সন। তা না হলে এই কাজগুলো তিনি করতে পারেন না। আরো অনেক কিছু পাওয়া যায়। বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে আগে আমাদের যে ন্যারেটিভটা ছিল সেটা ছিল একরকম, এবং তারা নিজেদেরকে এখন যেভাবে প্রকাশ করছে, সত্য তো চাপা থাকে না। তারা নিজেরা যেমন সার্জিস আলম 31 তারিখে শিবিরের সম্মেলনে ভাষণ দিয়ে বলেছিলেন যে আমাদের এই সমস্ত আন্দোলনের পেছনে বড় ভাইয়ের ভূমিকায়, অভিভাবকের ভূমিকায় ছাত্র শিবির কাজ করেছে। সমস্ত ছাত্র শিবিরের সংগঠন, যতগুলো ছাত্র শিবিরের যতগুলো কমিটি ছিল, সবাই কাজ করেছে, লাখ লাখ শত শত হাজার হাজার কর্মী কাজ করেছে। তো এই স্বীকারোক্তি কিন্তু উনি এর আগে কোথাও এইভাবে দেননি। আমরা সবাই জানি যে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
পেছনে কারা আছে এটা আমরা অনুমান করি, জানি, আমরা বলি, কিন্তু তারা নিজেরা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দেয়নি কখনো, এখন দিচ্ছে। তো এটার কারণ হলো যেটা না দেওয়ার কিছু নেই, তো এটা তো প্রকাশ হয়ে গেছে যে শেখ হাসিনাকে সরানোর আন্দোলন ছিল, এটা কোটা বিরোধী আন্দোলনের ছলে। কোটা বিরোধী আন্দোলন একটা স্পার্ক ছিল, স্পার্কটা হওয়ার পরে ফার্স্ট গিয়ারে চলে আসলো সরকার পতন, সেকেন্ড গিয়ারে চলে এসেছিল শেখ হাসিনাকে কিল, সেটা পারেনি। এখন থার্ড গিয়ার তারা আপরাইজ করতে চাচ্ছে, সেটা হলো আওয়ামী লীগকে কখনোই আর ক্ষমতায় আসতে না দেওয়া, অপ্রাসঙ্গিক করে ফেলা। এখন এই কথাটাই ইদানিং জোরে সোরে এই কারণে উঠছে আমার মনে হয়, যেটা সেটা হলো যে তারা বুঝতে পারছে যে যদি একটা ফেয়ার ইলেকশন করতে হয়, যে ইলেকশনটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে, সেরকম একটা ইলেকশন করতে হলে দেশের সবচেয়ে বড় দল দুটোই অংশগ্রহণ থাকতে হবে, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ। এই দুটো দলকে ছাড়া কিন্তু আপনি কোনো ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করতে পারেন, হতে পারে না এটা। তো যেহেতু তাদেরকে ইলেকশন করতে হবে, সেহেতু তারা মনে করছে যে আওয়ামী লীগকে না হয় বাদ দিলাম, কোনো কারণে আওয়ামী লীগকে বাদ দিতেই পারি, অথবা এমন হতে পারে যে তারা টেকনিক্যালি আওয়ামী লীগকে বাদ দিল না, আওয়ামী লীগকে নির্বাচনে যোগ্য হিসাবেই সার্টিফিকেট দিল, কিন্তু আওয়ামী লীগের কোনো প্রার্থী দাঁড়াতে পারলো না। কারণ পাওয়ার র্যাকেটটা এমন একটা জিনিস যে এটা ইনভিজিবল, কিন্তু যখন আপনি আপনার শত্রুকে দেখবেন না, তখন আপনার শত্রু কিন্তু চারিপাশে। তো পাওয়ারে এখন যারা আছে এরা আওয়ামী লীগকে সার্টিফিকেট দিল যে হ্যাঁ তোমরা নির্বাচন করতে পারবে, কিন্তু আওয়ামী লীগের কোনো প্রার্থী রাস্তায় দাঁড়িয়ে ভাষণ দিতে পারছে না, মিছিল করতে পারছে না, মিটিং করতে পারছে না, ভোট চাইতে পারছে না, এরকম একটা সিচুয়েশন কিন্তু তারা ক্রিয়েট করবে। তাহলে কি দাঁড়ালো যে আওয়ামী লীগ নির্বাচনে থেকেও নেই, আর বিএনপিকে তারা চেষ্টা করবে এর আগে একবার ফেলে দেওয়ার জন্য। যদি না পারে তাহলে বিএনপি যেন 2 নম্বর 3 নম্বরে চলে যায়, সেই জন্য তারা নতুন দল গঠন করবে, জামাত আরো শক্তিশালী হবে, জামাতের আরো বিভিন্ন উইং গুলো যেগুলো দুর্বল ছিল সেগুলোকে শক্তিশালী করবে। সবকিছু হিসাব করার পর তারা দেখলো যে তাদের কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছাতে পারছে না, এই ইলেকশন কেউ মেনে নেবে না। তাদেরকে যারা বসিয়েছে যে বিদেশি শক্তি, সেই শক্তিও কিন্তু এই ইলেকশনটা মেনে নেবে না, যে তোমরা একটা যেন তেন ইলেকশন করলে। তাহলে ইলেকশন যদি আওয়ামী লীগকে ইলেকশনে যদি আনতে হয়, তাহলে ওদের বড় ভয় হচ্ছে আওয়ামী লীগ আবার জিতে আসবে। কারণ গত 5 মাসে এই ধরনের ভিডিওতে, এই ধরনের সোশ্যাল মিডিয়ার ভিডিওতে হাজার হাজার মানুষের কণ্ঠ শোনা গেছে, যে মানুষগুলো বলছে আমরা আগের আমলে ভালো ছিলাম। আমি প্রান্তিক মানুষের কথা বলছি, খেটে খাওয়া মানুষের কথা বলছি। এই খেটে খাওয়া মানুষগুলোই কিন্তু আওয়ামী লীগের বেসিক ভোটার। তো এই যে মানুষগুলো বলছে যে আমরা আগের আমলে ভালো ছিলাম, কেন বলছে? তাদের অর্থনৈতিক আনস্টেবিলিটির কারণে। তারা এখন আনস্টেবল, তারা যা আয় করছে সেই আয় দিয়ে তারা সংসার চালাতে পারছে না। সুতরাং যদি কোনোভাবেই একটা যেন তেন ফেয়ার ইলেকশনও আমরা করি, তাহলে কিন্তু আওয়ামী লীগকে সেই ইলেকশনে রাখতে হবে। সেই ইলেকশনে আওয়ামী লীগকে রাখলে আওয়ামী লীগ 1 অথবা 2 নম্বরে চলে আসবে। একবার যদি আওয়ামী লীগ চলে আসে 1 নম্বরে, তাহলে আমাদের এই যে এখনকার 5 মাস এবং আগামী যতদিন থাকবো ততদিনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের পাই করে হিসাব দেওয়া লাগবে, একজনও বাঁচতে পারবো না। এই যে ভীতিটা যে আমরা যা করেছি সেইটা প্রতিশোধ আওয়ামী লীগ কাগজে কলমে না হলেও কিন্তু নেবে। ধরুন আওয়ামী লীগ যদি ইলেকশনে বৈধ ঘোষণা হয়, আওয়ামী লীগ ইলেকশনের আগে কিন্তু ঘোষণা করবে যে আমরা যদি আবার ক্ষমতায় আসতে পারি, আমরা এই সরকারের যারা আমাদের বিরুদ্ধে এই সমস্ত কর্মকাণ্ড করেছিল, আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ না। এটা হচ্ছে রাজনৈতিক একটা কথা, যে কথাটি ডক্টর ইউনূস ক্ষমতায় এসে বলেছিলেন, কিন্তু উনি রাখেননি। তো আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগ সরকারও যে এই কথাটা রাখবে এর কোনো গ্যারান্টি নেই। সেই জন্যই এই জায়গাটা হচ্ছে মূল ভয়ের জায়গা,
যে আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো সেই সময় তার ক্লারিফিকেশন দেওয়া লাগবে, জবাবদিহি করা লাগবে, এবং আমাদের পায়ের তলায় মাটি থাকবে না। আবার আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন করব, তাহলে আমাদের যে ইনভিজিবল গড, যে প্রভু আমাদেরকে বসিয়েছে, সে সেক অফ ডেমোক্রেসি, গড সেক অফ ডেমোক্রেসি, ফর সেক অফ ডেমোক্রেসি, যে কারণেই হোক, নিজের ওখানে ডেমোক্রেসির কথা বলে এবং সে বাইরে ডেমোক্রেসির কথা বলেই কিন্তু সবকিছুকে জায়েজ না জায়েজ করে। সে বলবে ডেমোক্রেসি নাই, সুতরাং আওয়ামী লীগকে রাখতে হবে, বিএনপিকে রাখতে হবে, না রেখে নির্বাচন হবে না। তাই যদি রাখতে হয় তাহলে আমরা বাঁচব না। তাহলে এখন কি করতে হবে? আওয়ামী লীগ যেন আসতে না পারে সেই কাজটি করতে হবে, বিএনপি যেন পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াতে না পারে সেই কাজটি করতে হবে। তো যে কাজগুলো তারা কিন্তু প্রথম দিন থেকে করে আসছে, প্রথম দিন থেকে করে আসছে। আওয়ামী লীগের উপর টর্চার করছে, তাদের কর্মীদেরকে মারছে, স্কাল্পচার ভাঙা, ভাস্কর্য ভাঙা, এটা তো খুব কমন ব্যাপার, সমস্ত ইতিহাসের ক্ষেত্রগুলো মুছে দিচ্ছে। এখন যেটা করছে সেটা হচ্ছে ভারতকে জড়িয়ে বলা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে আবার বাংলাদেশের ক্ষমতায় বসাতে চাচ্ছে। এই কথা বলে আন্তর্জাতিকভাবে ভারতকে এক ধরনের পপেট রাষ্ট্র কায়েম করার শক্তি হিসাবে প্রমাণ করতে চাচ্ছে। তো ভারত সেই ফাঁদে পা দেয়নি, ভারত সেই ফাঁদে পা দেয়নি, মানে বাংলাদেশের এত উস্কানি সত্ত্বেও ভারতকে ভেঙে ফেলবো, খেয়ে ফেলবো, খন্ড খন্ড করে ফেলবো, উস্কানির পরেও কিন্তু ভারত বাংলাদেশের উপরে আক্রমণ করেনি বা আক্রমণাত্মক কোনো ভূমিকাও নেয়নি। এখনো কিন্তু চাল, ডাল, গম, তেল, আটা সবই কিন্তু নির্মিত আসছে, ভারত থেকে আসছে। সুতরাং ওই পলিসিটাও কিন্তু ফেল করলো, ভারতকে জড়িয়ে একটা ইন্টারন্যাশনাল ক্যাওয়াস তৈরি করা, ওই পলিসিটাও ফেল করলো। এখন কি করা যায়? আওয়ামী লীগকে বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বাতিল করার চিন্তা মাথায় আসার পর তারা বিএনপির কাছ থেকে একটা বাধা পেল। বিএনপি এটা করতে দিতে চায় না। কেন চায় না? সেটা বিএনপি নিজের স্বার্থে। বিএনপি জানে ওরা আজকে আওয়ামী লীগকে বাতিল করতে সক্ষম হলে আগামীকালকে আমাদেরকে বাতিল করবে। কেন করবে? কারণ আমাদের নেতা হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, আমাদের নেতা একজন মুক্তিযোদ্ধা, তার দলে 40% হোক 30% হোক এখনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা। সুতরাং ওই শক্তিটাও আমাদের শত্রু। তো কমপ্লিটলি এই শক্তিটা হচ্ছে 71-এর পরাজিত শক্তি। জামাত শিবির তো আগে ছিল, তার সাথে এখন যোগ হয়েছে হিজবুত তাহরির, তার সাথে যোগ হয়েছে হেফাজতে ইসলাম, তার সাথে যোগ হয়েছে আনসারুল্লাহ, তার সাথে যোগ হয়েছে আল কায়দার ভারতবর্ষীয় ফ্যাকশন, এরকম অজস্র ফ্যাকশন। টোটালে এই শক্তিটা হচ্ছে 71-এর পরাজিত শক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি। তো এই শক্তির প্রধান শত্রু আওয়ামী লীগ, দ্বিতীয় শত্রু বিএনপি। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে বিএনপিকে শক্তি খর্ব করা যাবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারলে বিএনপিকেও পারবে না। সেই জন্য তারা কিন্তু একসঙ্গে দুটা আক্রমণ চালাচ্ছে।